সবাই শুনতে পাচ্ছ? মিউট করো, যে আনমিউট আছে মিউট করো। চলো দেখো, ইন্ডিয়ান পলিটি। আচ্ছা, যারা কেউ ক্লাস যদি করোনি বা দুদিন যা ডিস্টার্ব হয়েছে ক্লাস, সে একটুখানি দেখো। আমি বলেছিলাম কি, আগে যারা আগে ক্লাস করেছো তারা তো লিখতে পারতো না, বাট আমি হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ অফ কনস্টিটিউশন, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটাই পড়াচ্ছিল। দেখো, ইন্ডিয়া যে কনস্টিটিউশন তৈরি হয়েছে সেটা বলেছিলাম কি, ব্রিটিশ কন্টিনিউয়াস যে চার্টার্ড গুলো, অ্যাক্ট গুলো, রেগুলেশন গুলো পাস করতে থাকতো, তার ইম্প্যাক্ট। ঠিক আছে, হিস্টোরি, ইতিহাস থেকে কনস্টিটিউশন। কনস্টিটিউশন কোনো কান্ট্রি, যে আমি বলেছিলাম আগে দিন, কনস্টিটিউশন কোনো কান্ট্রি তখনই দুভাবে বানানো যায়। কিভাবে? আইদার তার একটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট হতে থাকে, আর একটা কি হয়, কি কোনো একটা সাংবিধানিক সভা বসবে, আর তো তারা একটা পুরো জিনিসটা, মানে ডেটা রিপোর্ট সব আলাদা আলাদা কমিটি দিয়ে তৈরি করে রিপোর্টকে আগে ড্রাফট করে দেওয়া হবে। মানে রিটেন আনরিটেন কনস্টিটিউশন, দুনিয়াতে দু রকম কনস্টিটিউশন থাকে, তার মধ্যে রিটেন আনরিটেন বলা হচ্ছে, কিন্তু সবকটাই রিটেন। রিটেন মানে শুধু একটা ড্রাফটেড থাকবে, একটা বই মতন লেখা থাকবে। আনরিটেন মানে রিটেন ডকুমেন্ট ছড়িয়ে ছিটিয়ে থাকবে, মেন কথা এটা। ঠিক আছে, যেমন ইউকে বলেছিলাম আনরিটেন। ইন্ডিয়াতে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি রয়েছে আমি তোমাদেরকে বলেছিলাম কি, 1600 সালে, 1600 সালে কি এসেছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে এসেছিল। ঠিক আছে, ইন্ডিয়াতে এসেছিল। ঠিক আছে, পারমিশন ছিল কার? পারমিশন কার ছিল? তো পারমিশন দিয়েছিল, পারমিশন গিভেন বাই এলিজাবেথ। ঠিক আছে, এলিজা এলিজাবেথ টেলর ফার্স্ট, বেথ টেলর ফার্স্ট। ঠিক আছে, পারমিশন নেবার জন্য 1608 সালে, 1608 সালে উইলিয়াম উইলিয়াম হকিংস এসেছিল। হকিংস এসেছিল কোথায়? জাহাঙ্গীরপুর, জাহাঙ্গীরপুর। ঠিক আছে, একে বলা হতো ক্যাপ্টেন খান, ক্যাপ্টেন খান। তারপরে 1615 সালে, ষোলো 1615 সালে স্যার থমাস র, স্যার থমাস র এলো ইন্ডিয়াতে, থমাস র। আর তাছাড়া ফার্স্ট যিনি এসেছিলেন 1599 সালে, জন মিডেন হল, জন মিডেন হল। ঠিক আছে, মিডেন হল ফার্স্ট ব্রিটিশার ছিল। ঠিক আছে, ইন্ডিয়াতে যিনি এসেছিলেন ফার্স্ট ব্রিটিশ, হ্যাঁ কি? তারপরে এটাও জাহাঙ্গীর কোর্টে এসেছিল। ঠিক আছে, জাহাঙ্গীর মানে মুঘল কোর্ট। তারপরে 1726 সালে ইস্টাবলিশ মেয়র কোর্ট, মেয়র কোর্ট এট বম্বে, মানে বেঙ্গল বম্বে, বেঙ্গল বম্বে এন্ড মাদ্রাস প্রেসিডেন্সি, মাদ্রাস প্রেসিডেন্সি। ঠিক আছে, প্রেসিডেন্সি। ওকে, মেয়র কোর্ট ইস্টাবলিশ করা হলো। মেয়র কোর্ট মানে কি, কোম্পানির ম্যাটার গুলো সলভ করার জন্য। তিনটে প্রেসিডেন্ট। 1757 সালে ব্যাটল অফ, ব্যাটল অফ প্লাসি,
প্লাসই হয়। এখানে ব্রিটিশ, ব্রিটিশ কি হয়, জিতে যায়, সিরাজউদ্দৌলা হেরে যায়। 1774 মানে 64 সালে ব্যাটল অফ বাক্সার হয়, বাক্সার। আচ্ছা, এখানে মাথায় রাখবে এটা জেতার পর রবার্ট ক্লাইভ হয়ে যায়, রবার্ট ক্লাইভ ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল। বাকি অল দ্যাট ঘটনাগুলো কিভাবে জিতলো সেগুলো আগে রয়েছে। ব্যাটল অফ বাক্সার, এখানেও কি হয়, সেম জিনিস, ব্রিটিশ ব্রিটিশ জিতে যায়। তারপর 1765 সালে কি হয়, এলাহাবাদ ট্রিটি হয়, এলাহাবাদ ট্রিটি। এখানে কি গট দিবানি রাইট, দিবানি রাইট। কোথায় কোথায়, 3 জায়গায়, বেঙ্গল, বিহার, ওড়িশা। বুঝতে পারলে কি? চলো তাহলে, যারা নতুন রয়েছে তারা দেখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, লিখে নিতে পারো। ঠিক আছে, মুছে দেবো, উপর থেকে মুছবো। তারপরে বলেছিলাম রবার্ট ক্লাইভ 1765 থেকে 1772 সাল অব্দি ডুয়েল গভর্নমেন্ট ইন বেঙ্গল শুরু করে। বেঙ্গল স্টার্টেড স্টার্টেড বাই রবার্ট ক্লাইভ, রবার্ট ক্লাইভ। এই ডুয়েল গভর্নমেন্ট, এটাকে বলা হয় ডিআরকি, ডিআরকি ইন বেঙ্গল। মানেটা কি, টু ট্যাক্সেস, টু ট্যাক্সেস ইম্পোজ, one collect by, first number collected by British East India Company directly. Second number collected by local ruler, আর লোকাল রুলার মানে রায়দুল্লাহ, ইনি ছিলেন লোকাল রুলার। কালেক্টেড বাই লোকাল রুলার অ্যান্ড, এখানে অ্যান্ড 80% gave to ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, ক্লিয়ার? এটাকে ডুয়াল গভর্নমেন্ট বলা হয়। দুই রকম ট্যাক্স ইম্পোজ করা হলো বেঙ্গলের মানুষের উপর, একটা ডাইরেক্ট ব্রিটিশ কালেক্ট করতো, আর একটা লোকাল রুলারকে দিয়ে কালেক্ট করিয়ে 80% নিয়ে নিত। ঠিক আছে, কিন্তু তারপরে কি হলো, তারপরে হিউজ কারাপশন, কারাপশন ইন কোম্পানি, কোম্পানিতে প্রচুর কারাপশন হলো। তারপরে ব্রিটিশ গভর্নমেন্ট আর ব্রিটিশ পার্লিয়ামেন্ট appointed a committee, appointed a secret committee। ঠিক আছে, আলাদা একটা সিক্রেট কমিটি গঠন করা হলো। এখান থেকে কি হলো, সিক্রেট based on recommendation of recommendation recommendation of that committee
Government. Government will British government. Mad or mad আর mad না এটা পাস act known as regulating act 1773। ঠিক আছে, দেখো তাড়াতাড়ি রিভাইজ করতে চলে যাও। যা কিছু যদি মনে আছে দুদিনে কিছু কিছু কেটে গেছে, 10-15 মিনিটের মধ্যে পুরো নিয়ে একবারে আজকে পুরো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড শেষ করবো। একটু ফাস্ট করবে, আজকে পুরোটাই শেষ করবে। দরকার পড়লে মেকিং অফ কনস্টিটিউশন আজকেই ঢুকে যাও। দেখো বুঝতে পেরেছো? তারপরে কি করা হলো? ফার্স্ট এখান থেকে শাসন দুভাবে চলল, মানে ইন্ডিয়াতে ব্রিটিশ শাসন, ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়া দুভাবে কাজ করল। ফার্স্ট কোম্পানি রুল। কোম্পানি রুল মানে কোম্পানি ডাইরেক্ট শাসন করবে, মানে কোম্পানি শাসন করবে ডাইরেক্টলি, বাট ইনডাইরেক্টলি পাওয়ার থাকবে। কোম্পানি রুল। আর সেকেন্ড ক্রাউন রুল। ক্রাউন রুল, ঠিক আছে। এইদিকে টোটাল এইদিকে টোটাল আসবে একটা রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট, অ্যাক্ট অফ 1773। 1773 সেকেন্ড নাম্বার আসবে অ্যাক্ট অফ অ্যামেন্ডমেন্ট, অ্যাক্ট অফ অ্যামেন্ডমেন্ট অফ 1881, 1781। আর তারপরে থার্ড নাম্বার আসবে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটস ইন্ডিয়া ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784। ফোর্থ নাম্বার আসবে অ্যাক্ট অফ 1786। ফিফথ নাম্বার আসবে চার্টার অ্যাক্ট, চার্টার অ্যাক্ট অফ 1793। সিক্স নাম্বার আসবে চার্টার অ্যাক্ট অফ 1813, চার্টার অ্যাক্ট অফ 1833। এইট নাম্বার আসবে চার্টার অ্যাক্ট অফ 1853। তারপরে হয়ে যাবে কি রিভোল্ট অফ 1857। ঠিক আছে, ওকে। তারপরে আসবে কি ক্রাউন রুল শুরু হবে। ক্রাউন রুল শুরু হবে কবে থেকে? ফার্স্ট নভেম্বর, ফার্স্ট নভেম্বর 1858। ঠিক আছে, আসবে গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858। তারপরে আসবে কি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। থার্ড নাম্বার আসবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। ফোর্থ নাম্বার আসবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 9009। ইন্ডিয়া অ্যাক্ট 1919। সিক্স নাম্বার আসবে গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 1935। ঠিক আছে, তার মাঝখানে আসবে একটা ছোট জিনিস সাইমন কমিশন, সাইমন কমিশন। এইসব ছোট ছোট জিনিস পরে বলবো। সাইমন কমিশন এটা 1927। ঠিক আছে, তারপরে এখানে মাঝখানে ছোট ছোট জিনিস আবার আসবে, যেমন ওয়ার্ল্ড ওয়ার 2 হবে, তোমার ওয়ার্ল্ড ওয়ার 2 হবে, আগস্ট অফার আসবে, ক্রিপস মিশন আসবে, তারপরে বেবল প্ল্যান আসবে, সিমলা কনফারেন্স হবে, তারপরে ফাইনালে গিয়ে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট
অ্যাক্ট 1947। বলো, এই অবধি কারো কোনো প্রবলেম রয়েছে তো বলো, যারা যারা। ঠিক আছে, এগুলো অ্যাক্ট পুরো তোমাদের রয়েছে। বেসিক্যালি অ্যাক্ট যে ব্রিটিশ ইন্ডিয়া যেটা শাসন করা হয়েছে সেটা দুভাগে করা হয়েছে। কোম্পানি রুল সেটা 1773 থেকে শুরু করে 17, সরি 17 বলছি, 1858 অব্দি চললো। আর 1858 থেকে শুরু করে 1947 অব্দি, ঠিক আছে, কোম্পানি রুল। ঠিক আছে, কোম্পানি রুল আর ক্রাউন রুল। ক্রাউন রুল মানে ব্রিটিশ গভর্নমেন্ট ডাইরেক্টলি গভর্ন দ্য ইন্ডিয়া, means British Parliament directly govern ইন্ডিয়া। ওকে, আর এখানে ব্রিটিশ পার্লামেন্ট গভর্ন থ্রু দ্য কোম্পানি, মানে কোম্পানি ডাইরেক্ট শাসন করবে, বাট পার্লামেন্ট তার উপর কন্ট্রোল করবে। ঠিক আছে, কারো কোনো অসুবিধা রয়েছে বল। এত কিছু জিনিস আমাকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে পড়তে হবে, অবশ্যই পড়ে ফেলেছি, আমরা অনেক জিনিস এই অবধি পড়ে ফেলেছি, বাট আবার আজকে একটুখানি 5 মিনিটের রিভিশন করে এগিয়ে যাচ্ছি, যাতে কি আগের কোনো আর ভিডিও তোমাদেরকে দেখার দরকার পড়বে না। এটাই ফার্স্ট কোয়ালিটি ভিডিও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, মুছে দেবো। না, এটা আগেও লিখেছো? হয়ে গেলে বলবে কিন্তু, তাড়াতাড়ি মুছবো, কারণ এটা কালকেও পড়িয়েছে, পরশু পরশু না পরশু দিন পড়িয়েছি এগুলো। মুছছে, হ্যাঁ। কার্ডটা মুছবো, ওইদিকে স্ক্রিনশট নেবে, নিয়ে নাও, নাহলে মুছে দিচ্ছি। তুমি তো আর লিখেছো কি, এটা নেবার কি আছে, আগেও তো লিখেছো, কবার একই জিনিস লিখে। Just আজকে তো তাদের জন্য এটা ছিল যারা এ করেনি, আর ক্লাস করে ওরেনি, কারণ রেকর্ড হতে পারেনি সেই জন্য। এবার ফার্স্ট নাম্বার যেটা রয়েছে রেগুলেটিং অ্যাক্ট। ফিচার্স কি কি ছিল রেগুলেটিং অ্যাক্ট? রেগুলেটিং 1 নম্বর, রেগুলেটিং অ্যাক্ট 1773। প্রথম নাম্বার বলেছিলাম এটা একটা আনা হয়েছিল কি, বেসিস অফ বেসিস অফ সিক্রেট কমিটি, সিক্রেট কমিটি রিকমেন্ডেশন, কমিটি রিকমেন্ডেশন। সেকেন্ড নাম্বার, পিএম এখানে কে ছিল? পিএম অফ ইউকে, নর্থ। ঠিক আছে, থার্ড নাম্বার এখানে কি হলো? গভর্নর জেনারেল, সরি, গভর্নর অফ বেঙ্গল designated as designated as গভর্নর, গভর্নর জেনারেল। এখানে মাথায় রাখবো গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওভাররাইড, ওভাররাইড আর ওভাররাইডিং পাওয়ার অন বম্বে এন্ড, মানে কি বোম্বে আর মাদ্রাস কে ওভাররাইড করবে, মানে যা কিছু হবে সেটা বেঙ্গল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল সুপ্রিম হবে। কার তুলনায়? বোম্বে আর মাদ্রাস তুলনায়, মানে তারা রিপোর্ট করবে, সাবমিট কার কাছে? এর কাছে, বুঝলে?
মানেটা এর মানে এটা হলো বম্বে আর মাদ্রাস, এরা দুজনই রিপোর্ট যেটা রয়েছে সেটা কাকে দেবে? রিপোর্ট, এটা বোম্বে, ঠিক আছে, বোম্বে এম থেকে মাদ্রাস, এটা দেবে বেঙ্গলকে, বেঙ্গলের কাছে সাবমিট করবে, বুঝলে? সেকেন্ড, লাস্ট গভর্নর, লাস্ট গভর্নর অফ বেঙ্গল অ্যান্ড ফার্স্ট, ফার্স্ট গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এটা শর্টে লিখেছি বেঙ্গল, নাম কি ছিল? লর্ড ওয়ারেন হেস্টিং, লর্ড ওয়ারেন হেস্টিং। থার্ড নম্বর, গভর্নর জেনারেল এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ কাউন্সিল created by executive council, আচ্ছা, গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কাউন্সিল, এখানে লিখে দাও created by British Parliament known as Court of Director, Court of Director. It is 4-member council and chairman, and its chairman, its chairman গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এটা শর্টে লিখলাম, ঠিক আছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তোমরা লিখে নাও পুরো ফুল। একটা কোর্ট অফ ডাইরেক্টরকে অ্যাপয়েন্ট করা হলো, কোর্ট অফ ডাইরেক্টর মানে কি? এক্সিকিউটিভ 4-member এক্সিকিউটিভ কাউন্সিল, এই 4-member এক্সিকিউটিভ কাউন্সিল যেটা রয়েছে তার চেয়ারম্যান কে হবে? গভর্নর জেনারেল অফ বেঙ্গল হবে, ঠিক আছে। এভরিথিং, এভরি ডিসিশন টেকেন বাই মেজরিটি, এখানে মাথায় রাখবে অল ডিসিশন টেক মেজরিটি, লিখে দিন, এর নিচে লিখে নিন এক্সিকিউটিভ কাউন্সিল, মানে 3 জন মেম্বার অনুমতি দিলে তাহলে কোনো কাজ হবে, আদারওয়াইজ হবে না, বাট কোনোদিন জীবনে এটা হতো না, ঠিক আছে। 11 বছরের কার্যকালতে ওয়ারেন হেস্টিং কোনো কাজই ঠিক মতন করতে পারতো না, কারণ কি 3 জন কখনো তার সাথে থাকতো না, বুঝলে কি? মানে 2 জন কেউ তাকে সাপোর্ট করতো না, 4 জনের মধ্যে 2 জন হলে সাপোর্ট তো কিছুই হবে না, তো 3 জন হতে হবে, আর 3 জন কখনো সাপোর্ট পেতো না, আর তারপর সবসময় হ্যান্ডিক্যাপ হয়ে থাকে, বুঝলে কিনা? ক্লিয়ার? চলো, এটা হয়ে গেলে বলবে, বুঝবো। মাথায় রাখবে সিওডি, কোর্ট অফ ডাইরেক্টর মানে সিওডি, সিওডি মানে কোর্ট অফ ডাইরেক্টর, কোর্ট অফ ডাইরেক্টর is the governing body of company, ঠিক আছে, কোম্পানির গভর্নিং বডি হবে, it report, it reported a report to British Parliament, Parliament কি দেবে উপর? ব্রিটিশ পার্লামেন্ট অন সিভিল রেভিনিউ মিলিটারি, ইন্ডিয়াতে সিভিল রেভিনিউ আর মিলিটারিতে, মিলিটারি অ্যাফেয়ার্স ইন ইন্ডিয়া, ইন মিলিটারি অ্যাফেয়ার্স ইন ইন্ডিয়া কি রকম প্রোগ্রেস রয়েছে, অ্যাফেয়ার্স ইন ইন্ডিয়া, সেটা রিপোর্ট করবে কাকে? ইউকে গভর্নমেন্ট। দ্যাট মিনস এটা বলতে পারো ফার্স্ট টাইম কোম্পানিকে কি করলো? আন্ডার কন্ট্রোল করলো কার? ব্রিটিশ গভর্নমেন্ট,
মানে তাহলে এটা বলতে পারো অফ সেন্ট্রালাইজেশনও ছিল। সেন্ট্রালাইজেশন মানে কি? বোম্বে আর মাদ্রাসকে কন্ট্রোল করা হয়েছিল, মানে এটা কি বেঙ্গলকে রিপোর্ট কে করবে, বেঙ্গলের যে গভর্নর জেনারেল হবে তার রিপোর্ট কে করবে, বোম্বে করবে, বোম্বে। আর মাদ্রাস, মাদ্রাস যেটা রয়েছে মাদ্রাস, মাদ্রাসের রিপোর্ট কে করবে, মানে কার কাছে করবে, বেঙ্গলের কাছে রিপোর্ট করবে। তো এটাকে বলা হয় সেন্ট্রালাইজেশন টেন্ডেন্সি। সেকেন্ড নাম্বার, এটা লাইন দিয়ে তুমি লিখতে পারো, এই যে যে আগের লাইন লিখেছো এটা লাইন দিয়ে লিখতে পারো তুমি কি, এটা স্টেপ টুয়ার্ড কন্ট্রোল অফ, কন্ট্রোল অফ ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ গভর্নমেন্ট, যা বলো, ওভার কোম্পানি, কোম্পানি। প্রথমবার কোম্পানিকে কি করলো, কন্ট্রোল করে। তার নিচেটা মুছবো কি? হ্যালো। আচ্ছা, মেজরিটি কি দিলে বলো তো? ইউনাইটেড নেশনকে কোনো বিল পাস করতে পারে কি, মেম্বার কে কে রয়েছে একটু বলবে? ইউনাইটেড নেশনের পার্মানেন্ট মেম্বার কে কে রয়েছে? কজন পার্মানেন্ট মেম্বার হয়, কজন নন পার্মানেন্ট? ইউনাইটেড নেশন কজন কজন নন কারণ পার্মানেন্ট? 5 জন পার্মানেন্ট, 10 জন হুম নন পার্মানেন্ট। হুম। পার্মানেন্ট মেম্বার কারা কারা আছে? রাশিয়া আছে, আমেরিকা আছে, চায়না আছে, ইউ, আর আর ঠিক মনে পড়ছে না। ব্রিটেন থাকতে পারে। Those countries which are the winner of the Second World War. Okay, permanent member means America, Russia, France, Britain, China. Clear? Okay. All the permanent member of the United Nations have the veto power. বুঝলেন? প্রত্যেকটা পার্মানেন্ট মেম্বারের কাছে veto power আছে। veto power means even anything passed by the majority in the General Assembly of the United Nations. But if those five, one of the those five members want to stop, can use the veto power, মানে ওরা যদি চায় কি জেনারেল, মানে 193 কান্ট্রির মধ্যে মোটামুটি 192 কান্ট্রি যদি বলে দেয় কি হ্যাঁ এটা রেজুলেশন হবে, ঠিক আছে, 192 বলবো না, থাক ওটা বলবো না, মোটামুটি মানে অলমোস্ট রেজুলেশন উপর পাস করে দেয়, মেজরিটি দিয়ে পাস হয়ে গেছে, কিন্তু সেটার উপর চাইলে চায়না, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স আর ব্রিটেন সেটা কি করতে পারে, ভিটো পাওয়ার ইউজ করতে পারে। আর এটা গেম কে খেলে, কিছু যদি হয় পাস করা হয়, পাস তো হয়ে যায়, বাট রাশিয়া তার উপর ভিটো লাগিয়েছে, কারণ ইন্ডিয়ার লং লাস্টিং ফ্রেন্ড রয়েছে রাশিয়া, ঠিক আছে। সেরকম পাকিস্তানের উপর যদি কোনো রকম কিছু ইস্যু আসে, ভিটো পাওয়ার মেরে দেয় কে, চায়না। বুঝতে পারলে কি, পাস হলেও বিল কিছু করা যাবে না। ক্লিয়ার? দ্যাট মিনস এটা রয়েছে মেজরিটি দিয়ে পাস করার পরও ওই এমন সার্টেন কেস হতে পারে যখন একজন শুধু ওই বিলটাকে শেষ করতে পারে, এটাকে বলা হয় ভিটো পাওয়ার। গভর্নর জেনারেল অফ দ্য বেঙ্গলের কাছে ভিটো পাওয়ার ছিল না। সে যে কাউন্সিল, 4 মেম্বার কাউন্সিল ছিল, তারা মেজরিটি দিয়ে 3:1 দিয়ে ভোট করে, 3:1 দিয়ে ভোট হলে তাহলে ওটা বিল পাস হতো, তাহলেই পাস হতো, বুঝলে কিনা? ভিটো পাওয়ার যদি থাকতো তাহলে এর কোনো ম্যাটার ছিল না, গভর্নর জেনারেল অফ কাউন্সিল নিজে থেকে পাস করে দিত। বুঝতে পারলে কিনা? তো গভর্নর জেনারেল কাছে কোনো ভিটো পাওয়ার ছিল না, এটা মাথায় রাখবে, কারণ কি কোশ্চেন কোনোভাবে ঘুরিয়ে দিতে পারে এই লাইনটাকে ভিটো পাওয়ার হিসাবে। ভিটো পাওয়ার মানেই এটা হলো কি মেজরিটি দিয়ে কোনো বিল পাস হলো, গভর্নর জেনারেল চাইলে ওই ডিসিশনটাকে স্টপ করতে পারে, কাছে ভিটো পাওয়ার রয়েছে, বাট অ্যাবসলিউট ভিটো
স্যার রাষ্ট্রপতির ভেটো পকেট পাওয়ারটা কি? বিটো রয়েছে, বিলটাকে স্যার পকেটে। হুম। স্যার রাষ্ট্রপতির ভেটো পাওয়ারটা কি হয়? আমেরিকার রাষ্ট্রপতির কাছে অ্যাবসলিউট ভিটো পাওয়ার রয়েছে, ইন্ডিয়ার রাষ্ট্রপতির কাছে অ্যাবসলিউট ভিটো পাওয়ার নেই। ঠিক আছে, সেটা বলবো কখন, যখন রাষ্ট্রপতিতে যাব তখন অ্যাবসলিউট ভিটো পাওয়ার কি হয়, পকেট ভিটো পাওয়ার কি হয়, 4 রকম ভিটো পাওয়ার হয়, সেটা কি কি রয়েছে সেটা বলবো। ওকে। কোনো বিলটাকে ধরে রাখতে পারে, কোনো বিলটাকে রিকনসিডারেশন করতে পারে, টাইম দিতে পারে, কি দেখো একবার ভেবে, এসব করতে পারে। ঠিক আছে, কিন্তু কনস্টিটিউশনাল বিলকে পুরো একবারে শেষ করে দেওয়ার পাওয়ার ইন্ডিয়ার কাছে, রাষ্ট্রপতির কাছে নেই। ঠিক আছে, যাই হোক, চলো। তো মেন পাওয়ার এখানে গভর্নর জেনারেল কাছে কোনো ভিটো পাওয়ার ছিল না। মেজরিটি হলে তাহলেই কোনো পাস হবে, আদারওয়াইজ পাস হবে না। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। এই সময় কি হলো, 1774 সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয়, সুপ্রিম কোর্ট এট ক্যালকাটা। এটা অ্যাপেক্স কোর্ট। ঠিক আছে, অ্যাপেক্স কোর্ট নয়, হাই লেভেলের কোর্ট তখন ছিল। ওকে, এর মধ্যে টোটাল 4 জাজ ছিল, 4 জাজ ছিল। ঠিক আছে, 4 জাজ ছিল। একজন ছিল চিফ জাস্টিস সিজি, এলিজা এমপি ছিল, এলিজা এমপি। ঠিক আছে, আর বাদ বাকি যে সেকেন্ড নাম্বার যেটা ছিল লর্ড লেমাস্টার, এগুলো জাজ ছিল, বাকি জাজ, জাজ যেটা ছিল, ঠিক আছে, 3 জন, সেটা বলে দিয়েছিল লর্ড লেমাস্টার, লেমাস্টার, লর্ড চেম্বার্স, লর্ড চেম্বার্স, আর ঠিক আছে লর্ড হাইট। এই 3-4 জন ছিল টোটাল সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এর কাজ কি ছিল, জুডিকশন, এর জুডিকশন কি কি ছিল, মানে জুডিকশন মানে কি, কোন কোন জিনিসের উপর হিয়ারিং করতে পারে, সিভিল, মিলিটারি, ঠিক আছে, সিভিল, আর্মি, ঠিক আছে, আর্মি আর রেভিনিউ, কার, অফ কোম্পানি, শুধু কোম্পানি, মানে দ্যাট মিনস কোম্পানি সার্ভেন্টের মধ্যে কোনো ডিসপুট হলে, ট্যাক্সের মধ্যে কোনো ডিসপুট হলে, আর্মির মধ্যে কোনো সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম হলে, সেগুলো ডিরেকশন, সেগুলো সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়। বুঝলে কিনা, কোন 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 জায়গা থেকে, বোম্বাই, মাদ্রাস আর বেঙ্গল, 3 জায়গায় থেকে। ঠিক আছে, ক্লিয়ার কিনা বল। আচ্ছা, এখানে একটা আরো জিনিস লিখে দিয়েছি, সেটা লাইন আগের দিন যদিও পড়াইনি, প্রোহিবিশন ছিল অন ব্রাইব, ট্যাক্স, সরি ট্যাক্স, গিফট or engaging native native affairs, মানে কি নেটিভ অ্যাফেয়ার্স, মানে ইন্ডিয়ান অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান অ্যাফেয়ার্স সাথে কোন রকম অ্যাফেয়ার্স করবে না, মানে কোন রকম ব্রাইব নেবে না, কোন রকম গিফট নেবে না, কার থেকে, নেটিভ থেকে, মানে ইন্ডিয়ান থেকে ঘুষ নেবে না, গিফট নেবে না, কিচ্ছু করবে না, বিজনেস কোনোভাবে, এগুলো কার জন্য, কোম্পানি সার্ভেন্টের জন্য, ফর কোম্পানি সার্ভেন্ট, ফর কোম্পানি সার্ভেন্ট। ঠিক আছে, কোম্পানি সার্ভেন্ট যেটা, এটা বারণ। বাট লর্ড ওয়ারেন হেস্টিংস শুধু এটাই করে থাকতো, আর কিছু না, ব্র্যাগ নিতে থাকতো, ঘুষ নিতে থাকতো, এইসব নিতে থাকতো, তার এগেন্সে কি হলো, তো কোশ্চেন রেজ করলো, তো কোশ্চেন রেজ এগেন্স্ট লর্ড ওয়ারেন, ওয়ারেন হেস্টিং।
ওভার কারাপশন, কারাপশন কে বাই নন্দ কুমার, নন্দ কুমার, এটা বাই লোকাল রুলার, ঠিক আছে, লোকাল রুলার নন্দ কুমার 1 নম্বর। ঘাসিটি বেগম, ঘাসিটি বেগম, চৈত সিং, চৈত সিং, ওকে। এরা রেজ করলো, তারপরে একে নন্দ কুমারকে 1775 হ্যাঙ্গিং অর্ডার দিল, ঠিক আছে, ক্লিয়ার। তারপরে এই কারাপশনের কথা পুরো ব্রিটিশ পার্লামেন্ট পর্যন্ত উঠে গেল। তারপরে ব্রিটিশ পার্লামেন্ট পর্যন্ত এই কথাটা তোলা হলো। আর ফাইনালি ফাইনালি অ্যাক্টের মধ্যে, রেগুলেটরি অ্যাক্ট মধ্যে কি করলো, চেঞ্জেস করলো, সামথিং চেঞ্জ করে একটা নতুন অ্যাক্ট ব্রিটিশ পার্লামেন্ট পাস করলো। আর সেই অ্যাক্টের নাম হলো সেটেলমেন্ট, অ্যাক্ট অফ সেটেলমেন্ট। আর ওটাইকে বলা হলো অ্যাক্ট অফ অ্যামেন্ডমেন্ট। বুঝলে কিনা? ক্লিয়ার? হ্যালো, বুঝবো? হ্যালো, হয়ে গেলে বলো বুঝতে স্যার। পারছি। একটু দাঁড়া। তো আরে আগেই তো লেখা আছে, কি প্রকারে তো লেখা, একবার তো লিখেছি। নেক্সট 2 নম্বর যেটা অ্যাক্ট হলো অ্যাক্ট অফ সেটেলমেন্ট, সেটেলমেন্ট 1781 অ্যামেন্ডমেন্ট অফ 1781, ঠিক আছে। এটাকে বলা হলো, এটাকে আরো একটা নাম বলেছিল, বেঙ্গল জুডিশিয়ারি অ্যাক্ট, বেঙ্গল জুডিশিয়ারি অ্যাক্ট, জুডিশিয়ারি অ্যাক্ট, ঠিক আছে। এটাকে বেঙ্গল জুডিশিয়ারি অ্যাক্ট, কারণ কি বেঙ্গলের সুপ্রিম কোর্টের কোর্টকে বাঁচানোর জন্যই, তার অস্তিত্বকে বাঁচানোর জন্যই এটা অ্যাক্ট আনা হয়েছিল। কারণ কি, এত হিউজ লেভেলে ইলিজা এমপির উপর কারাপশন লেগেছে, মানে মানে চার্জ করা হয়েছিল। কারণ কি কি করতো কি, যে ওয়ারেন হেস্টিংস ছিল, সে এলিজা মানে এলিজা এমপি যে চিফ জাস্টিস ছিল তার সাথে কি করলো, বন্ধুত্ব করে নিল, বন্ধুত্ব করে কারাপশন করতো, আর তাকেও কিছু ভাগ দিয়ে দিত পার্ট। আর তাকে বলতো কি, যে আমার এগেন্সে মুখ খুলবে তুমি শুধু তাকে 10 বছর, 15 বছর, 20 বছর হ্যাঙ্গিং যা খুশি করে দিত। বাস ও তাই করতো, ও শুধুই তাকে পানিশমেন্ট শোনাতো, আর এ তাকে ভাগ দিয়ে দিত, কারাপশনের টাকা দিয়ে দিত কিছু। বুঝলে? এই এই কেসটা তুললো কে, তো মাথায় রাখবে, কারাপশন, কারাপশন এগেনস্ট ব্রিটিশ, এগেনস্ট ওয়ারেন হেস্টিং, ওয়ারেন হেস্টিং raised in British Parliament, British Parliament by ব্রিটিশ এমপি, ঠিক আছে, ব্রিটিশ এমপি। আর এমপির নাম কি ছিল? ব্রিটিশ এমপি আলমন্ড বার্গ, ঠিক আছে, আলমন্ড, আলমন্ড বার্গ। তিনি তোলার পর কি হলো, আমরা 4টে জিনিস মেনলি করা হলো, ঠিক আছে। এই একটা যেটা রয়েছে সেটা মেইন জিনিস যেটা করা হলো, এমনি অনেক কিছু এই অ্যাক্ট করার পিছনে যে এমটা ছিল, টার্গেট ছিল, সেটা কি ছিল,
কি রেগুলেটিং অ্যাক্টের মধ্যে যেটা একটা ডিসপুট রয়ে গিয়েছিল মাঝে, কোর্ট অফ ডাইরেক্টর, মানে কি ডিসপুটটাকে সরানো যাবে কিভাবে, ঠিক আছে। তাছাড়া বেঙ্গল, বিহার আর উড়িষ্যা যেখানে উনি ডিভাইন রাইট পেয়েছে, ওখানে লফুল গভর্নমেন্ট খুব স্মুথলি পারফেক্টলি কিভাবে চলবে। এরকম যদি জুডিশিয়ারি আর লেজিসলেচার একসাথে মিশে যায় তাহলে তো প্রবলেম আছে, ঠিক আছে। তাই জন্য এরা দুজন সেপারেট থাকা কোঅর্ডিনেট করবে স্মুথ গভর্নমেন্ট চালানোর জন্য, সেটার জন্য এই নতুন ল আনা হবে, ঠিক আছে। তাছাড়া সাধারণ মানুষের, যারা কলকাতার মানুষ রয়েছে, নেটিভ পিপুলস রয়েছে, তাদেরকে যদি কোনো ডিসপুট হয়, তাদের মধ্যে কোনো সমস্যা হয়, তাদেরকে জাস্টিস কে দেবে? কারণ মুঘল কোর্ট তো নিজের মধ্যেই শেষ ছিল, বুঝতে পারলে। সময় এসে গেছে কত, 1773, বুঝতে পারছি। 1773 এমন একটা সময় ছিল যেখানে মুঘলের অবস্থা খারাপ, মুঘল জাস্ট একটা পেনশনার হয়ে রয়ে গেছে। তো মুঘল থেকে তো জাস্টিস কেউ মানে পাবে না, এটা শিওর হয়ে গেছে। তো সাধারণ মানুষ কোথায় থেকে জাস্টিস পাবে? তার জন্য তো কোর্ট তৈরি করতে হবে। তাহলে বেটার এটা রয়েছে ক্যালকাটা সুপ্রিম কোর্ট, তার জন্যই খুলে দেওয়া হয়। মানে তো সোজাসুজি হলো এই অ্যাক্টের মধ্যে মেইন প্রভিজন হলো কি ক্যালকাটা যে সুপ্রিম কোর্ট রয়েছে, ক্যালকাটা সুপ্রিম কোর্ট, সেটাকে কি করে দেওয়া হলো, জুডিকশন যেটা রয়েছে এখানে লিখে, জুডিকশন যেটা রয়েছে আর নট জুডিকশন যেটা রয়েছে, এখানে আগে নোট করে দিই, নট জুডিকশন অ্যান্ড জুডিকশন, ঠিক আছে। মানে কারা কভার হবে, কারা কভার হবে না। কভার হবে, কভার হবে না গভর্নর জেনারেল অফিস, গভর্নর জেনারেল অফিস কভার হবে না, ঠিক আছে। এমপ্লয়মেন্ট, ঠিক আছে। থার্ড নম্বর ট্যাক্স, রেভিনিউ ম্যাটার, এর মধ্যে কভার হবে, ঠিক আছে। তো জুডিকশন কার হবে? তো জুডিকশন হবে মানে ইনহ্যাবিট্যান্ট অফ, ইনহ্যাবিট্যান্ট অফ ক্যালকাটা। ইনহ্যাবিট্যান্ট মানে কলকাতাতে, ক্যালকাটার আশেপাশে যারা মানুষ বাস করে তাদের। এর মধ্যে দুজন মানুষ বেসিক্যালি ছিল হিন্দু। তো হিন্দুকে বললো, হিন্দুকে বাই হিন্দু ল, বাই হিন্দু ল দিয়ে জাস্টিস দিতে হবে, ঠিক আছে। মুসলিম, মুসলিমকে বললো বাই মুসলিম ল, মানে মোহাম্মডান, আর মোহাম্মডান ল বলতে সারিয়া, ঠিক আছে। সারিয়া, সারিয়া মোহাম্মডান ল বলা হয়। ওই ল অনুযায়ী তাকে জাস্টিস দেওয়া হয়, বুঝলি, ক্লিয়ার। সেকেন্ড নাম্বার, এখানে এই অ্যাক্টের মধ্যে বলা হলো প্রভিন্সিয়াল যে কোর্ট হবে, প্রভিন্সিয়াল মানে প্রভিন্স যেটা হবে, তো প্রভিন্সিয়াল কোর্ট যেটা রয়েছে, রিপোর্ট টু গভর্নর জেনারেল কাউন্সিল, আর সেকেন্ড গভর্নর জেনারেল কাউন্সিল মেড and make regulation, rule and regulation, regulation for provincial court, ঠিক আছে। প্রভিন্সিয়াল কোর্ট মানে আজকের সময় যেমন হাইকোর্ট হয় সেরকম, মানে রাজ্যের জন্য যে কোর্ট গুলো থাকতে হবে, তাকে রিপোর্ট করা ছিল আগে, কাকে বলা হতো রিপোর্ট করতে? সুপ্রিম কোর্ট। এবার বললো তোমাদেরকে প্রভিন্সিয়াল কোর্ট, তোমাদেরকে রিপোর্ট সুপ্রিম কোর্টকে করতে হবে, তোমরা রিপোর্ট করবে গভর্নর জেনারেল কাউন্সিল, ঠিক আছে। বারেন হাস্টিংস, হাস্টিংস আছে,
আর বারন হেস্টিংস মানে কি, গভর্নর জেনারেল কাউন্সিল যেটা রয়েছে উনি রুল আর রেগুলেশন তোমাদের জন্য বানাবে। মানে সিম্পল ব্যাপার বলে দেওয়া হলো, প্রভিন্সিয়াল কোর্ট আন্ডার দা গভর্নর জেনারেল কাউন্সিল, মানে কোর্ট অফ ডাইরেক্টরের আন্ডারে পড়বে, সিম্পল ভাষা এটা, বুঝলে? আর সুপ্রিম কোর্টের কাজ শুধু রয়ে গেল কলকাতার মানুষগুলোকে জাস্টিস দেওয়া। এই জন্য বলা হলো এটা জুডিশিয়াল অ্যাক্ট, কারণ কি জুডিশিকে জাস্ট একটু সেভ করার চেষ্টা করে থাকলো না, কোম্পানির ম্যাটার দেখবেই না তারা। ঠিক আছে, বুঝতে পারলে কিনা? Yes or not? ঠিক আছে, চলো পরে যাই হোক, পরে সময়ের সাথে সাথে এটা কি হলো, পরে গভর্নর জেনারেল যিনি ইমপিচমেন্ট শুরু করা হলো। ঠিক আছে, মানে এটা দিয়ে বোঝা গেল এটা কি এখানে গুরুত্ব কার দেওয়া হলো। যদি হিসাবে দেখো, পাওয়ার হিসাবে কার পাওয়ার বেশি ছিল বলো তো? পাওয়ার হিসাবে কার ছিল বেশি? গভর্নর জেনারেল কাউন্সিল মোর পাওয়ার দেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট মানে বলতে পারো এটা ঠিক তেমনই আমাদের ইন্দিরা গান্ধীর টাইমটা মনে করতে পারো। ইন্দিরা গান্ধীকে করেছিল না, সুপ্রিম কোর্টে জাজ যে জুনিয়র জাজ ছিল তা নিয়ে দিয়েছে। আর সুপ্রিম কোর্টে একটা কেস খুলতো, ইন্দিরা গান্ধী অন্য একটা অ্যামেন্ডমেন্ট করে চেঞ্জ করে দিত। মানে ইন্দিরা গান্ধীর এগেন্সে যখন কেস হয়, ঠিক আছে, ওর ওর এমপি আর লড়তে পারবে না 6 বছর, তো উনি একটা অ্যামেন্ডমেন্ট করে আনলো, অ্যামেন্ডমেন্টে লিখে দিল কোর্ট কি, বুঝলে? ক্লিয়ার কিনা? মানে জাস্ট এরকমই মানে কি, গভর্নমেন্ট পাওয়ারফুল, সুপ্রিম কোর্ট লেস পাওয়ারফুল, ঘটনা হয় সুপ্রিম কোর্ট এখানে হয়ে গেল জাস্ট পাওয়ারলেস ইনস্টিটিউশন, গভর্নর জেনারেল কাউন্সিল অফ কম্পারিজন টু সুপ্রিম কোর্ট, বুঝলে কিনা? এসব বুঝতে হবে তোমার, যদি বড় বড় এক্সাম যদি কোনো দিতে যাও তাহলে এগুলো হয়তো ওরা অ্যানালিটিক্যাল বেসে তোমাদেরকে জিজ্ঞেস করে দিতে হবে। হ্যালো, হ্যালো, মুছে দেবো? মুছবো কি বলো? না স্যার। এ, বিভা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তুমি তো দুদিন করোনি, তাই জন্য স্টার্টিং থেকে করিয়েছি। না স্যার, প্রবলেম নেই।
नेक्स्ट इंपॉर्टेंट एक्ट पिट्स इंडिया एक्ट। पिट्स इंडिया एक्ट 1784। মাথায় রাখবে প্রাইম মিনিস্টার এই সময় ছিল কোথাকার? প্রাইম মিনিস্টার অফ ইউকে, विलियम पिट। विलियम पिट খুব কম এজে ছিলেন ইনি প্রাইম মিনিস্টার, ইয়াঙ্গার প্রাইম মিনিস্টার ছিল, ওনার নামে এটা এসেছে। ঠিক আছে, এর মধ্যে কি কি ঘটনা বাবু? কোর্ট অফ ডাইরেক্টর যেটা প্রথম, বুঝলে? 4 থেকে 3। সেকেন্ড বলো কোর্ট অফ ডাইরেক্টর মানে সিওডি। ঠিক আছে, বললো একটা আলাদা করে বোর্ড অফ কন্ট্রোল, বিওসি। ঠিক আছে, আলাদা কন্ট্রোল appointed by British Parliament. ওকে, মাথায় রাখবে বোর্ড অফ কন্ট্রোল যে বিওসি ছিল, ছিল 6 মেম্বার। 6 মেম্বার, ওকে। সিক্স মেম্বার ছিল বিওসি, মোর পাওয়ারফুল দেন সিওডি। কোর্ট অফ ডাইরেক্টর বেশি পাওয়ারফুল। অ্যাক্ট অফ সেটেলমেন্ট, এবার ভাবলো তারা মিসইউজ না করে নেয় নিজের পাওয়ারটাকে, তাই জন্য এবার তাকে কন্ট্রোল করার জন্য, মানে ঠিকঠাক ভাবে কোনো করার জন্য একটা তার উপরে একটা অথরিটি করে। এবার কাজ স্যালারি অফ বিওসি, এবার এ যেন ডাইভার্ট না হয়ে যায় ওই দিকে তার দিকে। আচ্ছা দেখো একটা জিনিস ভালো, কোন ইনস্টিটিউশনকে ইন্ডিপেন্ডেন্ট রাখার জন্য কি তার টার্ম, তার মানে তার কোনো ফ্যাসিলিটি কন্ডিশন উপর কোনো ইম্প্যাক্ট না পড়ে। স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া, স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া মানে কি আইএস অফিসার যারা রয়েছে তাদের স্যালারি কোথায় আছে? কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, সুপ্রিম কোর্টে যে জাজ রয়েছে তাদের স্যালারি কোথায় থেকে রয়েছে? কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। তাতে এটা হয় থেকে কনসলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে আসে স্যালারি। এটা দিয়ে এটা হয় কি, কোন রকম গভর্নমেন্ট চলে, গভর্নমেন্ট হচ্ছে কালকে অন্য গভর্নমেন্ট চলে আসবে, তাদের স্যালারি কোনোভাবে ইম্প্যাক্ট হবে না। টাটা ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল তখনও এটা বলা হয়েছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট, যে আইএস গুলো অ্যাপয়েন্ট করা হয়েছে সে কেন তার কোনোভাবে কোনো ফিচার্স, যা যতটা স্যালারি, যতটা দিনের ওর টার্ম রয়েছে কাজ করার, মানে যে যখন রিটায়ারমেন্ট হবে যত ফ্যাসিলিটি আগে থেকে রয়েছে। হ্যাঁ, এরপরে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চায় তো আইএস অফিসার নাও অ্যাপয়েন্ট করতে পারে, সে নিজের স্যালারি অফিসারকে অ্যাপয়েন্ট করবে, কিভাবে ইনক্রিমেন্ট হয়ে গেছে সেই কন্ডিশন যেন চেঞ্জ না হয়, বুঝলে কি? তাহলে এখানেও তাই হল কি, সিওডির উপর তো বিওসি আবার নাম মিশছে যায় তার সাথে। স্যালারির ব্যবস্থা ইউকে পার্লামেন্ট থেকে করে দিল, স্যালারি অফ বিওসি ফ্রম ইউকে। ঠিক আছে, এবার সিওডি আর বিওসি দেখবে কি? দেখো এবার কোম্পানি কি রকম হয়ে গেল, কোম্পানির দুটো পার্ট হয়ে গেল।
কোম্পানির দুটো পার্ট হয়ে গেল। ওকে, একটা পার্ট হয়ে গেল সিওডি, একটা পার্ট হয়ে গেল বিওসি। এটা দেখবে, এটা ম্যানেজ কমার্শিয়াল অ্যাফেয়ার্স, কমার্শিয়াল অ্যাক্টিভিটি অফ কোম্পানি। ঠিক আছে, আর একে বললো কন্ট্রোল পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফ কোম্পানি ইন ব্রিটিশ possession, ব্রিটিশ possession অফ ইন্ডিয়া। যা পলিটিক্যাল অ্যাফেয়ার্স মানে কি? জিনিস বুঝো, পলিটিক্যাল মানে সিভিল, রেভিনিউ, মিলিটারি, তিনটে মিলে পলিটিক্যাল হয়। নিয়মটা চেঞ্জ হয়ে গেছে, আজকের সময় পলিটিক্যাল মানে মিন্স গভর্নমেন্ট মানে তিনটে অর্গান, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ। তখন এসব হতো না, সিভিল, রেভিনিউ আর মিলিটারি। ওকে, ব্রিটিশ পসেশন, এই ওয়ার্ডটা ফার্স্ট টাইম দিস ওয়ার্ড ইউজ। ওকে, আচ্ছা, বিওসি দিয়ে এখানে লিখে রাখো ব্রিটিশ গভর্নমেন্ট আর ব্রিটিশ পার্লামেন্ট first time supreme control over company through BOC. Clear? মানে প্রথমবার ব্রিটিশ গভর্নমেন্ট ফার্স্ট টাইম, দুটো কোয়েশ্চেন হলো, তোমাকে বলে ফার্স্ট টাইম কোম্পানিকে কখন কন্ট্রোল করার চেষ্টা করলো। ফার্স্ট টাইম কোম্পানি ট্রাইং টু কন্ট্রোল, ফার্স্ট টাইম ব্রিটিশ পার্লামেন্ট ট্রাইং টু কন্ট্রোল অফ কোম্পানি during the মানে থ্রু দা রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। ফার্স্ট টাইম কমপ্লিট কন্ট্রোল কবে? আচ্ছা, একটা জিনিস এখানে লিখে রাখো লাস্টে, সিওডি প্লাস বিওসি called double government of ব্রিটিশ, আর ডাবল গভর্নমেন্ট কল ডাবল গভর্নমেন্ট, শুধু এটাই জেনে রাখো, এটাকে ডাবল গভর্নমেন্ট বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? পরীক্ষাতে জিজ্ঞেস করবে ডাবল গভর্নমেন্ট কবে গভর্নমেন্ট বলা হয়। ঠিক আছে, বলবে হয়ে গেলে বলবে মুছে।
উপর থেকে চালাই নিচ্ছি তাহলে। মাথায় রাখবে তারপরে 1785 impeachment of Warren Hastings in UK পার্লামেন্ট। ইউকে কখন ব্রিটিশ মানে একই ব্যাপার, ঠিক আছে। পরে বুঝবো, যখন জিওগ্রাফি পড়াবো তখন এটা বোঝাবো কি ইউকে কি রয়েছে, ব্রিটেন কি রয়েছে, আর ইংল্যান্ড কি রয়েছে। ওকে, মানে সোজাসুজি এটা বলবো, ইংল্যান্ড থেকে বড় হয়েছে ব্রিটেন, আর ব্রিটেন থেকে বড় হয়েছে তোমার ইউকে। চলো, 1785 সালে ইমপিচমেন্ট করা হলো ওয়ারেন হেস্টিংকে ফ্রম ইন ইউকে পার্লামেন্ট, ঠিক আছে। অ্যালিগেশন এটা কে পুরো স্টার্টে, ইমপিচমেন্ট স্টার্ট কে করেছে, স্টার্টেড বাই ওই আলমন্ড, ব্রিটিশ এমপি ছিল আলমন্ড, ঠিক আছে, আলমন্ড বার্গ। ওকে, আর এর এগেন্সে চালানো হয়েছিল জুডিশিয়াল কিলিং। কি জুডিশিয়াল কিলিং কেস চালানো হয়েছে এর এগেন্সে? জুডিশিয়াল কিলিং, জুডিশিয়াল কিলিং কেস শুরু করেছে, ঠিক আছে। জুডিশিয়াল কিলিং কেস কার এগেন্সে? মহারাজা নন্দকুমার। নন্দকুমার কোথাকার মহারাজা ছিল? বীরভূমের, ঠিক আছে। বেঙ্গলে যে বীরভূম রয়েছে, নকুল দানার বাড়ি, বুঝতে পারছি। নকুল দানার মুকুল দানা কি আছে যদি, হ্যাঁ। তো বীরভূমে রয়েছে নন্দকুমার, তার এগেন্সে যে 1775 সালে ওকে হ্যাঙ্গিং করিয়েছিল, সেই কেস নিয়ে জুডিশিয়াল কিলিং কেস চললো। 1785 সালে তাকে ইমপিচমেন্ট, ইমপিচমেন্ট মানে কি, তাকে পার্লামেন্ট থেকে সরিয়ে দেওয়া হলো, মানে অ্যাজ এ গভর্নর জেনারেল পোস্ট থেকে পার্লামেন্ট থেকে ইমপিচমেন্ট করে সরিয়েছে। এটা খুবই মানে জঘন্য জিনিস, কি কোনো একটা জিনিস মানে এক্সিকিউটিভ অথরিটিকে পার্লামেন্ট থেকে ইমপিচমেন্ট করা হলো। ইমপিচমেন্ট যার হয় খুব অপমানিত হয় এটা, ঠিক আছে। কারণ কি ও এমন খারাপ কাজ করে তারপরে তাকে ইমপিচমেন্ট করা হয়। যেমন কি ইন্ডিয়াতে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট করা যায়, ইন্ডিয়াতে ইমপিচমেন্ট রিমুভাল করা যায়, মানে ইমপিচমেন্ট মতনই হয়। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, ইন্ডিয়াতে অনেক সময় অনেক চিফ জাস্টিস এক দুবার মানে ইমপিচমেন্ট প্রসেস তো শুরু করা হয়েছে, বাট শুরু করা হলেও কোনোদিন কোনো জাজকে রিমুভ করা হয়নি তিল না, কোনো প্রেসিডেন্টকে ইমপিচমেন্টও করা হয়নি এখন অব্দি। দীপক মিশ্রা এগেন্সে অপোজিশন ইমপিচমেন্ট এনেছিল কিন্তু হয়নি, ঠিক আছে। মানে স্টার্টই করা হলো না, স্টার্ট করা হলো বাট চেয়ারম্যান অফ রাজ্যসভা তাকে ক্যান্সেল করে দিল, ঠিক আছে। চিফ জাস্টিস দীপক মিশ্রা এগেন্সে সুপ্রিম কোর্টে, ঠিক আছে। রাষ্ট্রপতির এগেন্সে চিফ ইমপিচমেন্ট এখনো শুরুই করেনি, ঠিক আছে। আর করবে কি, রাবার স্টাম্পের এগেন্স করবে। 1785 সালে ইমপিচমেন্ট করা হলো ওয়ারেন হেস্টিংসকে, আর তাহলে নতুন একটা গভর্নর জেনারেলকে আনতে হবে। আর সেই নতুন গভর্নর জেনারেল আসবে কে? লর্ড কর্নওয়ালিস। কালকে এখান থেকে এইসবই পড়াচ্ছিলাম। যাই হোক, তাড়াতাড়ি, কালকে নেটওয়ার্ক ভালো চলছিল না, তো আজকে পুরো থ্রুলি এবং শুরু থেকে লাস্ট অব্দি পড়িয়ে দিয়েছে। চলো, এটা মুছবো, এই লাইনটাও মুছে দেবো, হয়ে গেলে যদি বলো মুছে দেবো, তাড়াতাড়ি করতে হবে কমপ্লিট। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, কিন্তু আমি তোমাদেরকে বলে দিই, 3টে মেম্বার যেটা করা হলো না পিটস ইন্ডিয়া অ্যাক্ট, তো 3 জনের মধ্যে একজন হলো কমান্ডার ইন চিফ, কমান্ডার ইন, ক্লিয়ার। এবার আসবে 4 নম্বর, অ্যাক্ট অফ 1786। এই একটা কি বলা হয়েছে সেটা শুনে রাখো। একটে বলা হয়েছে, এ অ্যাক্টে কর্নওয়ালিসকে বললো কি তুমি দেখো গভর্নর জেনারেল অ্যাপয়েন্ট হয়ে যাও, ঠিক আছে। মানে 1786-এ লর্ড কর্নওয়ালিসকে কি করলো, কর্নওয়ালিসকে অ্যাপয়েন্টেড
appointed as Governor General of Bengal, ঠিক আছে, but Cornwallis but Cornwallis demand two things, ঠিক আছে, দুটো জিনিস ডিমান্ড করবে, মানে ডিমান্ডেড। Demanded two things. One is the veto power. Veto power means overriding power overriding over council, council's majority, ঠিক আছে, in certain circumstances বলে যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আসে বা কোনো এমন ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হয় যে ওটার উপর ল বানানো দরকার, আর সেই সময় যদি কাউন্সিল কোনোভাবে মেজরিটি না আসে, মানে তিনজনের মধ্যে, যাতে কি আমি ওটাকে তাও রুল বানিয়ে দেব, ঠিক আছে। কমান্ডার ইন চিফ, ঠিক আছে, পাওয়ার অফ কমান্ডার ইন চিফ আমার হাতে, কমান্ডার ইন চিফ, ঠিক আছে, দিতে হবে, ঠিক আছে, ওকে। both are accepted and chartered act আনা হলো, চার্টার অ্যাক্ট আনা হলো অফ 1793, আর এই একটা প্রথম কাজই করা হলো, এই একটা প্রথম কাজই করা হলো বোর্ড ডিমান্ড of Cornwallis given to him, ঠিক আছে। ক্লিয়ার? সেকেন্ড নাম্বার, আর এটা শুধু নয়, এটা এক্সটেন্ডেড also in Bombay, to Bombay and Madras, মানে সিম্পল ব্যাপার, means deprive the power of governor of Bombay and Madras, বুঝলে কিনা? দেখো বুঝবে না হয়তো, দেখো আমি লেজিসলেটিভ পাওয়ার কিন্তু বললাম, ডিপ্রাইভ না বলে এটা ওয়ার্ড রিডিউস বলতে পারো, রিডিউস বেটার হয়, ডিপ্রাইভ করলে মানে শেষই হয়ে যাবে পুরোপুরি। রিডিউস দ্য পাওয়ার অফ দ্য গভর্নর অফ মাদ্রাস এন্ড বোম্বে, মানে বোম্বের মাদ্রাস গভর্নর যেটা রয়েছে উনি ল রেগুলেশন তো বানাতেই পারে, কোনো অসুবিধা নেই, মানে তার কাছে লেজিসলেটিভ পাওয়ার রয়েছে, কিন্তু যদি কর্নওয়ালিস চায় ওই পাওয়ারটাকে চেঞ্জ করতে তো চেঞ্জ হয়ে যাবে, মানে কর্নওয়ালিস শুধু বলেছিল নিজের কাউন্সিল উপর ভিটো পাওয়ার দিতে, গভর্নমেন্ট ওখান থেকে পাস করে, বোম্বে আর বা মাদ্রাসের গভর্নর, সেটাও তুমি চেঞ্জ করে দিও, এটাও তোমাকে পাওয়ার দিলাম, তোমাকে তো খুশ করলামই যে আর দুটো চেয়েছিলে, আরো একটু এক্সটেন্ড করে পাওয়ার দিলাম, বুঝলে কিনা, মানে বোম্বে আর মাদ্রাসের পাওয়ারকে রিডিউস করে দেওয়া, বুঝলে কিনা? ক্লিয়ার? সেকেন্ড বলো কোম্পানির মনোপলি এক্সটেন্ডেড
ফর নেক্সট 20 years, ঠিক? ওকে, নেক্সট 20 years। ঠিক আছে, কি হবে স্যালারি? সেটা হবে ফ্রম ইন্ডিয়ান রেভিনিউ, ইন্ডিয়ান রেভিনিউ, ঠিক আছে, ঠিক। নেক্সট বললো, বললো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি obligated to pay 5 lakh annually। বললো অ্যানুয়ালি 5 লাখ টাকা দিতে হবে সব কেটে কুটে, ঠিক আছে? তুমি তোমার লাভ ফাভ যা করবে করে নাও, 5 লাখ টাকা ব্রিটেন গভর্নমেন্টকে এখান থেকে পাঠাতে হবে, বুঝলে কি? মা পিওসির স্যালারিও নিজে দেবে, সব করে ওরে এখান থেকে 5 লাখ টাকা ব্রিটেনও পাঠাতে হবে, বুঝলে? ঠিক আছে, সেই জিনিস বললো এখান থেকে, বললো রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন separated from separated from judiciary আর জুডিশিয়ারি, জুডিশিয়ারি থেকে রেভিনিউ ম্যাটারটা সেপারেট থাকবে, ঠিক আছে? আর অনেক কিছু ছিল বাট ওগুলো দরকার নেই, যেমন কি সিনিয়র মেম্বার যেটা রয়েছে অফিসার, তারা কি করবে? উইদাউট পারমিশন ইন্ডিয়া থেকে যে কোনো সময় বাইরে যেতে পারবে। কিন্তু মেইন যেটা ইস্যু ছিল কি, প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজ বাই রিটেন রুল, রিটেন রেগুলেশন, রুল এন্ড রেগুলেশন। আগে গভর্নর জেনারেল কি হতো, মুখে মুখে বলতো মানে এটা করবে, এভাবে করবে, ওভাবে করবে, লোকাল রুল এগুলো। এবার বললো যা বলবো সেটা ডকুমেন্ট থাকে, প্রপার ডকুমেন্ট, ঠিক আছে? ঠিক আছে, 21 এপ্রিল 1793 তে এস্টাবলিশ ICS, এটা ইম্পেরিয়াল সিভিল সার্ভিস, ঠিক আছে? পরে এটারই নাম হলো ইন্ডিয়ান সিভিল সার্ভিস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, ঠিক আছে? এটা সার্ভিসেস দু রকম হতো, একটা কনভেন্ট
কোভেটেড, একটা নন কোভেটেড। কোভেটেড মানে হাই গ্রেড সার্ভিস, ঠিক আছে। এটা অনলি ফর ইউরোপিয়ান, মানে ইন্ডিয়ানদের জন্য ছিল না এখন, ঠিক আছে। এই দিনটাকে সিভিল সার্ভিস ডে হিসাবে ইন ইন্ডিয়া, বুঝলে কিনা। আর লর্ড কর্নওয়ালিসকে বলা হয় ফাদার অফ সিভিল সার্ভেন্ট, ঠিক। লর্ড কর্নওয়ালিস only, अच्छा, he also established revenue police, revenue board, yes, clear. Only governor general of Bengal और अथॉरिटी और माने इंडिया, क्या बोलो, और इंडिया मध्य, ठीक, was grave in India। तो आंसर হবে লর্ড কর্নওয়ালিস। যখন মারা যায় তো একমাত্র এনারই লাশ এখানে কবরস্থান করা হয়েছে, আর এটা গাজীপুর, না না, গাজীপুর বলছি, গাজিয়াবাদ, গাজিয়াবাদ, জেলা গাজিয়াবাদ যাকে, ঠিক আছে, গাজিয়াবাদ ইউপিতে এনার কবরস্থান করা হয়েছে, ঠিক আছে। কবে মরেছিল সেটাও বলে দিচ্ছি, 5 অক্টোবর 1805 সালে। বাট এটা জিজ্ঞেস করবে না পরীক্ষাতে, শুধু এই লাইনটা মনে রাখো তাহলে। ওকে। গাজী গাজীপুর, গাজিয়াবাদ না, এটা ইউপিতে রয়েছে। উপর থেকে, উপর না নিচে থেকে, কোথায় থেকে মুছবো, উপর থেকে মুছবো 4 লাইন নাকি না? হ্যালো, হ্যালো, বলুন। মুছবো? না, একটু বুঝেছেন, এই লাইনটা শুধু মুছছি। তারপরে 6 নম্বর চার্টার্ড অ্যাক্ট, অফ
1830। এর মধ্যে প্রথম কাজ হলো মনোপলি ended of company except except TN trade with China। চাইনা, ঠিক আছে। সেকেন্ড নম্বর, কোম্পানি রুলকে extended for next 20 years। মনোপলি মানে কি, যেখানে একাধিক ইউরোপিয়ান কোম্পানিও আসতে পারে, এবার শুধু চা আর চায়নার সাথে ট্রেডের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকে। কোম্পানি এক্সটেন্ড করে দেওয়া হলো, কিন্তু এখানে বলে দেওয়া হলো কি ক্রাউনের সভারেন্টি থাকবে, ক্রাউন ওভার ব্রিটিশ ইন্ডিয়া টেরিটরি। ঠিক আছে, ব্রিটিশ ইন্ডিয়া টেরিটরির উপর ক্রাউন মানে ব্রিটিশ ক্রাউনের সভারেন্টি থাকবে, মানে তারই সবকিছু হয়, তার কথা শুনেই চলতে হবে, সবকিছু করতে হবে। আর বললো কি, এখান থেকে একটা জিনিস যে হলো সেটা বলো, এর মধ্যে 4 নম্বর যে পয়েন্ট হলো কি ক্রিশ্চিয়ান মিশনারি allow in India for enlightening the native people। সাধারণ ইন্ডিয়ান মানুষ যারা অন্ধবিশ্বাস দিয়ে ভরে গেছে তাদেরকে এনলাইট করার জন্য ক্রিশ্চিয়ান মিশনারিকে অ্যালাউ করে দিল ইন্ডিয়া। 5th নম্বর পয়েন্ট, 1 লাখ স্যাংশন for development of Indian education। ভারতীয় শিক্ষার জন্য ইন্ডিয়ান এডুকেশন ডেভেলপমেন্ট করার জন্য mention করা হলো, but not utilize till 1835 due to dispute over medium of education provided। কি মিডিয়ামতে এডুকেশন প্রোভাইড করা হবে সেটার উপর ডিসপুট। 3rd নম্বর মানে 6 নম্বর পয়েন্ট, লোকাল গভর্নমেন্ট আর বা লোকাল রুলার, যা বলে লোকাল রুলার অথরাইজ for impose tax on people, Indian people, Indian
on Indians and if not paying taxes then can punish him মানে যে ট্যাক্স পে করবে না তাকে পানিশও করতে পারে, এটাও পাওয়ার তাকে দেওয়া হলো, অথরাইজ করা হলো। ঠিক আছে, পাওয়ার দেওয়া হলো। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট চলো। বুঝবো? এটা হয়ে গেলে বলো। কি হলো, সব বেরিয়ে যাচ্ছে কেন? চলো নেক্সট দেখো। চার্টেড অ্যাক্ট অফ 7 নম্বর পয়েন্ট, চার্টেড অ্যাক্ট অফ 1833। ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে যেটা রয়েছে, ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এটা হলো deprive the deprive the legislative power of Bombay and Madras, বোম্বে অ্যান্ড মাদ্রাস, বোম্বে আর মাদ্রাসের যে লেজিসলেটিভ পাওয়ার রয়েছে সেটা পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? লেজিসলেটিভ পাওয়ার পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে বোম্বে আর মাদ্রাসে। ঠিক আছে, ওকে। আর এখানে লেজিসলেটিভ পাওয়ারকে শেষ করে এখানে কি করলো, এখানে তোমার গভর্নর গভর্নর জেনারেল অফ বেঙ্গল designated designated as Governor General of India, Governor India। আর ইনি ছিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। বেন্টিং, ঠিক আছে। নেক্সট, গভর্নর জেনারেল of India, supreme commander of supreme commander in chief of India। ঠিক আছে, ইন্ডিয়ার সুপ্রিম কমান্ডার ইন চিফ হয়ে গেল। ঠিক আছে, all civil and military power vested to Governor General of India। গভর্নর জেনারেল কাছে সব পাওয়ার দেওয়া হয়েছে।
centralization which started through regulating letting act of 1773 now at climax, মানে যেটা শুরু হয়েছিল এখন সব থেকে টপ লেভেলে রয়েছে সেন্ট্রালাইজেশন। বুঝলে কিনা? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি now became fully administrative body from commercial board of trade established for look uh, for commercial affairs in British India। ব্রিটিশ ইন্ডিয়াতে ম্যানেজ করার জন্য একটা বোর্ড অফ ট্রেড কে গঠন করা হলো। ঠিক আছে। আচ্ছা, এটা ক্লাইম্যাক্স মানে ফাইনাল। ঠিক আছে, ফাইনাল স্টেপ অফ সেন্ট্রালাইজ। ঠিক হয়ে গেলে বল। হয়েছে, মুছবো?
এখানে লিখো জেনারেল জেনারেল কাউন্সিল अगेन 4 मेंबर হয়ে গেল 4 मेंबर बॉडी ओके this one known also known as Indian Council ঠিক আছে ওকে এটাকে ইন্ডিয়ান কাউন্সিলও বলা হয় in Britain started industrial so need capitalism religion or less fair economy yes. রিজন ফেয়ার মানে ক্যাপিটালিজম ইকোনমি যেটা মার্কেট ক্যাপিটালিজম ইকোনমি মানে কি মানেটা মার্কেট কন্ট্রোল বাই ডিমান্ড মার্কেট কন্ট্রোল বাই ডিমান্ড এন্ড সাপ্লাই ঠিক আছে যেখানে মার্কেট কন্ট্রোল ডিমান্ড এন্ড সাপ্লাই উপর বেস করে হয় সেটাকে বলা হয় ক্যাপিটালিজম ঠিক আছে ক্যাপিটালিজম মানে যেমন কি যদি আজকে আজকে কি করা হচ্ছে দেখো মমতা এসে কি বললো আলু কোনো এক্সপোর্ট করা যাবে না যতক্ষণ দামটা কমে না এটা কোন রকম ইকোনমি হলো এটা সোশ্যালিস্ট ইকোনমি বলা হয় কি গভর্নমেন্ট এক্সপোর্ট মার্কেটিং ঠিক আছে কিন্তু নর্মাল টাইম ইন্ডিয়াতে কি হয় কোম্পানি ম্যানেজ করে যেখানে যত বিক্রি হতে পারে সেরকম বিক্রি করে সেই অনুযায়ী দাম হয় তো ওটাকে ক্যাপিটালিস্ট ইকোনমি করে বলা হয় যেহেতু ইন্ডিয়াতে দু রকম ইকোনমিক্স রয়েছে টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে সেই যে মিক্স ইকোনমি এটা ইন্ডাস্ট্রি রেগুলেশন শুরু হলো তখন ওরা ক্যাপিটালিস্টের দিকে প্রফিট বেস ইকোনমি এটাকে প্রফিট বেস ইকোনমি বলা হয় মেন ফোকাস অন প্রফিট মানে এর ড্রাইভিং মোডে প্রফিট থাকে মানে মেন এমটাই থাকে প্রফিট ইনকাম করা ক্যাপিটালিস্ট ইকোনমিতে নো মনোপলি মানে এটা মাথায় রাখবে এখানে নো মনোপলি হয় না সবাইকে ওপেন করে দেয় নো মনোপলি ঠিক আছে মিন্স ওপেন মার্কেট থাকে মার্কেট ওপেন টু অল মার্কেট ওপেন টু অল এবার ইন্ডিয়া তো এটাই প্রবলেম এটা হচ্ছে কি ইন্ডিয়াতেও তো এটা কারণ ব্রিটিশ তো এখানে শাসন করছে তাই জন্য কি করলো monopoly of British East India Company completely abolished শেষ করে দেওয়া হয় ঠিক নেক্সট this act also known as Saint Helena Act কেন বলা হয় সেন্ট হেলেনা অ্যাক্ট কারণ এই অ্যাক্ট তো শুধু ইন্ডিয়ার জন্য ছিল না এটা অ্যাক্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য ছিল আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল আটলান্টিক ওশিয়ানতে ওয়েস্টার্ন পার্ট অফ আফ্রিকা সেন্ট হেলেনা একটা টাপু পাওয়া যায় মানে আইসল্যান্ড ওই আইসল্যান্ডকে
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইউজ করতো। ঠিক আছে, এই অ্যাক্ট দিয়ে ব্রিটিশ ক্রাউন বললো দেখো তুমি ওই টাপুটা আইসল্যান্ডটা আমাকে দিও। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই টাপুটা ক্রাউনকে, ব্রিটিশ ক্রাউনকে, সেই জন্য এই অ্যাক্টকে বলা হয় সেন্ট হেলেনা অ্যাক্ট। বুঝলে কিনা? ক্লিয়ার? হ্যালো? প্রিভিয়াস যত ল ছিল, প্রিভিয়াস যত ল ছিল সেটাকে বলা হবে রেগুলেশন। ওকে, আন্ডার দিস ল, আন্ডার দিস অ্যাক্ট বলা হবে। বুঝলে কি? আগে যতগুলো নিয়ম ছিল সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে রেগুলেশন। আর এই অ্যাক্টের মধ্যে যা কিছু লেখা রয়েছে সেটা বলা হবে অ্যাক্টস। ঠিক আছে, অ্যাক্টস। ক্লিয়ার? এই অ্যাক্ট দিয়ে ব্রিটিশ কি পেল? ব্রিটিশ গট টু বাই ল্যান্ড ইন ইন্ডিয়া। এতদিন ব্রিটিশ শুধু ইন্ডিয়াতে থাকতে পারতো, ইন্ডিয়াতে জমি কিনতে পারতো না। এই অ্যাক্ট এটা প্রোভাইড করলো কি তুমি যে কোনো, মানে কি করো, জমি কিনতে পারো। স্যার আজকে আর কিছু করাবেন? ও, অনেকটাই লেট হয়ে গেছে, আমি দেখিনি বল, আমি ভাবছি এখন 11 বাজে। ঠিক আছে, একটুখানি একটুখানি এটা শেষই করে দিই, ব্যাস 2 মিনিটে শেষ করে দেবো। ঠিক আছে। এখানে শুরু করলো কি, ট্রাই টু ওপেন ICS for Indian, but after response, আর রেসপন্স না বলো, আফটার কি, মানে কোর্ট অফ ডাইরেক্টর এটার উপর কি বললো, নেগেটিভিটি দেখালো কি না এটা হবে না। উনি কি করলো, এই অ্যাক্টের মধ্যে লিখে দিয়েছিল কি যে কোনো মানুষ, যে কোনো কাস্ট, রিলিজিয়াস, ধর্ম, ল্যাঙ্গুয়েজ, সেক্স বা যে কোনো থাকবে, সবার জন্য কি হবে, অপরচুনিটি, কোম্পানিতে কাজ করার অপরচুনিটি থাকবে। এটা লাইন দিয়ে এটা বোঝা গেল কি নেক্সট প্রভিশন যেটা রয়েছে ICS সার্ভিস সবার জন্য খুলে দেওয়া হবে। বুঝলে কিনা? বুঝতে পারলে না? বাট অপোজিশন কে করলো, ট্রাই টু ওপেন ICS ফর ইন্ডিয়ান বাট neglected related after opposition of কোর্ট অফ ডাইরেক্টর। কোর্ট অফ ডাইরেক্টর অপোজ করার পর অপোজিশন অফ অপোজিশন ফ্রম কোর্ট অফ ডাইরেক্টর। ঠিক আছে, কোর্ট অফ ডাইরেক্টর এটা অপোজ করলো, বললো এটা দিয়ে কি হবে, যদি ইন্ডিয়ান চলে আসবে কোম্পানির মধ্যে তাহলে কোম্পানিতে ডিসপুট হবে, কাজ হবে না ঠিক মতো। ঠিক আছে, তারপর কি হলো, এই অ্যাক্ট দিয়ে ফার্স্ট ল কমিশন কনস্টিটিউট করা হলো।
তোমাদের দায়িত্ব রয়েছে। এখন কত নম্বর ল কমিশন রয়েছে ইন্ডিয়ার, ঠিক আছে? ওটা আর কে রয়েছে ল কমিশনের চেয়ারম্যান? ফার্স্ট ল কমিশন কনস্টিটিউশন কনস্টিটিউয়েন্ট ইন ইন্ডিয়া, কনস্টিটিউট ইন ইন্ডিয়া, সরি। ওকে, চেয়ারম্যান, এই যে চেয়ারম্যান হলো লর্ড ম্যাকলে, লর্ড ম্যাকলে, ঠিক আছে? লর্ড ম্যাকলে চেয়ারম্যান। ম্যাকলে এর চেয়ারম্যান হলো, ঠিক আছে? এটাকে ইন্ডিয়ান ল কমিশন বলা হলো, এটাকে বলা হতো কি, নন এজ ইন্ডিয়ান ল কমিশন, ইন্ডিয়ান ল কমিশন। যে ফার্স্ট ল কমিশন ছিল তাকে বলা হলো ইন্ডিয়ান ল কমিশন, আর এর চেয়ারম্যান হলো লর্ড ম্যাকলে। ওকে, এটা সেট আপ করা হয়েছিল 1934 সালে। ইমপ্লিমেন্টেশন অফ 1 lakh 1 lakh beach, 1 lakh development of development of irrigation, which was sanctioned in Chartered Act of 1813। 1813 সালে চার্টার্ড অ্যাক্টে যেটা প্রভিশন করা হয়েছিল সেটাকে কি করা হলো, যেটা প্রভিশন ছিল সেটাকে তোমাদের সেট মানে ইমপ্লিমেন্ট করার জন্য অ্যাক্ট বানানো হয়েছে, ঠিক আছে? রেকমেন্ডেশন, রেকমেন্ডেশন অফ ম্যাকলে, ম্যাকলে called, আর ম্যাকলে কমিশন a committee called ম্যাকলে minute, ম্যাকলে minutes on education। এটা কি ছিল? মিডিয়াম অফ ইনস্ট্রাকশন শুড বি ইংলিশ, তবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে? ঠিক আছে, তারপরে এই অ্যাক্টের মধ্যে বলা হয়েছিল অ্যাবলিশ স্লেভরি ফ্রম ইন্ডিয়া, স্লেভরি ফ্রম ইন্ডিয়া। ওকে, মানে টু অ্যাবলিশ ফ্রম ইন্ডিয়া।
এটা 1843 সালে যদিও অ্যাবলিশড হয়েছে, ইমপ্লিমেন্টেড। ওকে, 1843 সালে সেলিব্রিটি শেষ হয়েছিল। 1835 সালে স্টাবলিশ হয়েছিল ক্যালকাটা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। 1835, না, তারাপুরেরটা 1843 সাল সেলিব্রি ইন্ডিয়া থেকে শেষ করা হলো। ঠিক আছে, যদিও এই অ্যাক্টের মধ্যেই লেখা হয়েছিল কি স্লেভারি শেষ করতে হবে। এমনি এই অ্যাক্টের মধ্যে আরো অনেক কিছু ছিল, বাট আমাদের যেমন সতী প্রথা ওসব ইতিহাসের ব্যাপার, কিন্তু আমাদের ওসব দরকার নেই জানো। ঠিক আছে, তাছাড়া এখানে ক্রিশ্চান এস্টাবলিশমেন্ট ইন ইন্ডিয়া কে কি করলো, রেগুলেট করা হবে, রেগুলেট। ওকে, তোমরা এই সাথ দিচ্ছ না, সবাই পালিয়ে গেছো, নাহলে পড়াতে তো আরো ইচ্ছে করছে না। ইচ্ছে তো করছিল 1853টাও শেষ করে দিই। চল, ঠিক আছে। এই কাল তো রাতে তোমার হবে তো, পিয়ালি কালকে রেকর্ডিং করতে পারবে কি না? হ্যাঁ স্যার, পারবো। ঠিক আছে, তাহলে কাল রাতে করে নিই। চল, টাটা।